এই যে বান মারা, বশীকরণ, মারণ, উচ্চাটন, এই যে ক্রিয়াগুলো আছে, এই ক্রিয়াগুলো ছাড়িয়ে দেওয়া হলো, তোমার শরীরের উপর কি কোনো এফেক্ট পড়ে? 200% পড়ে। আমার এই স্কিনের রোগ, আমার এই তন্ত্র কি, আমি অ্যাস্ট্রোলজি না, আমি তন্ত্র করার আগে আমার এইসব রোগ কোনো ছিল না। এগুলো আমার তন্ত্রতে জবের থেকে আমি ঢুকেছি, তন্ত্র থেকে জবের থেকে করি, আমার গুরুর সব এরকম রোগ। ও মানে এগুলো এফেক্ট পড়ে বলো? 100%। আমি যখন শ্মশান থেকে বাড়িতে যাই, মানে হোটেলে যাই, তখন আমার এই গরমকালে 3টে কম্বল লাগবে। 3টে কম্বল লাগবে? হ্যাঁ। আগের দিন আমি দক্ষিণেশ্বর চেম্বার থেকে বেরাচ্ছি, বেরিয়ে আমি দানকুনি লোকাল ধরে বিধাননগর নামবো, খালি ট্রেন উঠেছি, আমি উঠে ব্যাগটা রেখেছি, একদম পডকাস্ট দেখতে দেখতে। তো আমি ঠিক বরানগর রোডটা ক্রস করেছি, স্টেশনটা, বলছে দাদা আপনি ধীমানদা? বলছি হ্যাঁ। আপনি ট্রেনে? আমি বলছি কেন, আমি কি ট্রেনে চড়তে পারি না? না, আপনি, আপনার মতন লোক ট্রেনে চড়ছে। আমরা ভাবো মানুষের হয়ে গেছে, মানে অ্যাস্ট্রোলজার মানে সে ভাবছে স্করপিও ফরচুনার গাড়ি চড়ে আসবে। আচ্ছা, আমি তো বলছি, আমি যখন রাস্তা দিয়ে বেরাই বা রাস্তা দিয়ে হাঁটি, আমার তো নিজের লজ্জা লাগে তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার বলতে। কেন মানুষ একটা তান্ত্রিক আর অ্যাস্ট্রোলজার মানেই তুমি ভাবে নেগেটিভ, সবসময় ভাবে। কেন ভাবে বলো? আজ তো আমাদের মতন লোকেরাই তো এরকম লাইনটাকে নষ্ট করেছে। তাদের এমন অ্যাস্ট্রোলজার, তুমি ফিরিস্তি দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমার কাছে চেম্বারে নিয়ে আসে, তার চেম্বারের চার্ট দিকে 21টা চেম্বার, তার শুধু প্যাডে শুধু চেম্বারের চার্ট দিয়ে লেখা ভর্তি আর ছবি। সে কি ক্লায়েন্টকে লিখবে আর ক্লায়েন্টকে দেবে? ক্লায়েন্ট আমাকে যখন দিয়েছে, তুমি বিশ্বাস করবে না, একটা প্যাড এত বড়। এই যে এত অ্যাস্ট্রোলজার গজিয়ে উঠেছে হঠাৎ করে, এরা কি সবাই ভণ্ড নাকি এর মধ্যে কিছু কিছু ঠিক আছে? তুমি জানো অ্যাস্ট্রোলজাররা, এমন অ্যাস্ট্রোলজার আছে পাঁজি দেখতে জানে না। ওরে বাবা, গোল্ড মেডেলিস্ট, ডবল গোল্ড মেডেলিস্ট, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। এই যে আইফোন 17 Pro Max, হ্যাঁ, এটা আমাকে বাংলাদেশে ক্লায়েন্ট একটা গিফট করেছে। অন ক্যামেরায় বলছি, কোনো কারোর ক্ষমতা নেই বলার, আমাকে এটা গিফট করেছে। আমার এটা কেনার ক্ষমতা নেই 1.5 লাখ টাকা দিয়ে। ক্লায়েন্টের কি ভালো লেগেছে, কাজ করেছি, সে আমাকে এই গিফট করেছে ফোনটা। মানুষের উপকার হয়েছে, তার জন্য মানুষ গিফট করেছে। আমি কিন্তু ওনাকে বলিনি আমাকে আপনার কাজটা করে দেবো বলে এই ফোনটা দিতে হবে। উনি আমাকে নিজে গিফট করেছেন, নিজে সেরে গিফট করেছেন। তোমার কি মনে হয় যে মানুষ কেন মানুষের ক্ষতি করে? এখন তো মানুষের ক্ষতি করাটা মানুষের একটা হয়ে গেছে নেসেসারি। মানে ও কেন পারছে, আমি কেন পারছি না, এই হিংসা থেকে আসে। হিংসা, রেষারেষি এখন স্কুল লাইফের মধ্যে ঢুকে যাচ্ছে গো এগুলো। মানে এত ছোট হইতে ঢুকে যাচ্ছে। 11 পরে তাদের মধ্যে এখন ঢুকে যাচ্ছে এইসব বশীকরণ এইসব কেস। মানে হাসি পায় আমার। কি বোঝে তারা বলো? তুমি আমাকে বিশ্বাস করো, কোনোদিন তুমি আমার কোনো ভিডিও বা কোনো রিলে কোনোদিন দেখবেন আমি তারাপীঠ মহাশ্মশানে কোনো সিকিউরিটি নিয়ে যাচ্ছি। সব ভক্তরাই আমার সিকিউরিটি। আমি কেন নিয়ে যাবো বলো? আমার কিসের দরকার? আমি পাবলিকের কাজ করছি, পয়সা দিয়ে, তাও ফ্রিতেও করছি না। তাতে অসুবিধা কি? আমি একটা তান্ত্রিক, একটা অ্যাস্ট্রোলজার, আমি 4টে ব্রডকাস্টে এসে বললাম আর আমার সিকিউরিটির প্রয়োজন হয়ে যাবে? যাদের দরকার তারা হচ্ছে 2 নম্বরই করে বলে দরকার। আমার জীবনে, আমি অন ক্যামেরায় বলছি, আমার জীবনে আমি কোনোদিন 2 নম্বরই করবো না, আর 2 নম্বরই আমার সিকিউরিটি লাগবেও না। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে গোসাই ঠাকুর আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি সে গোসাই ঠাকুরের আড্ডায় কিন্তু নতুন নয়, তাকে আপনারা দেখেছেন তার আগের ভিডিওতে এবং ভীষণ ভালো আমরা রেসপন্স পেয়েছি। আজকে গোসাই ঠাকুরের আড্ডায় ধীমান শাস্ত্রী। ধীমানদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। জয় মা তারা। জয় মা তারা। কেমন আছো বলো? ভাই চলে যাচ্ছে ভাই, সব মা তারা আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। তোমার তো এখন ভালো থাকার সময়। বাংলার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে তুমি বাংলার অনন্য সম্মান পেয়েছো, কেমন লাগছে বলো? দেখো, আমি এর আগেও বলেছিলাম, আমি ঠিক এপিসোড, মানে কি বলবো, তোমার এপিসোড পরেই সবসময় আমার অ্যাওয়ার্ড সেরেমনি পরেই তোমার এপিসোডের ডেট থাকে। এটা কিন্তু আমি এটা খেয়াল করেছি। হ্যাঁ, তো দেখো আমি একটা কথা বলি শুভঙ্কর, দেখো অ্যাওয়ার্ড পয়সা দিয়ে কেনা যায় না। অ্যাওয়ার্ড সম্মান পাওয়াটা সবার থেকে বড় ব্যাপার। আমি যখন স্টেজে উঠছি তো উনি আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন লোক আমায় বলছেন যে কি এত ইয়াংগেস্ট অ্যাস্ট্রোলজার, তো এটাই আমার কাছে সম্মান। এর থেকে বড় সম্মান তো আমি কোনোদিন পাইনি। তার জন্য আমি অন ক্যামেরায় বলছি, এত বড় সম্মান পাওয়াটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনারের কাছে পাওয়াটা সবার থেকে বড় ব্যাপার। ঠিক, এটা অত্যন্ত গর্বের একটা বিষয়। দেখ, আমি গর্ব থেকে আমার নিজের, মানে আমি সেদিন হয়তো স্টেজে মনে হচ্ছিল যে কি আমার মানে জীবনের একটা হলো যে সার্থক হলাম ন্যাশনাল উইনার অ্যাওয়ার্ডের কাছে। সে নিজের ন্যাশনাল উইনার অ্যাওয়ার্ড
সেই আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন লোক। আচ্ছা, তুমি যখন এই অ্যাস্ট্রোলজি তান্ত্রিক এই পেশায় এসেছিলে তখন কোনোদিন ভেবেছিলে যে এরকম অ্যাওয়ার্ড তুমি পাবে? আমি জীবনে কোনোদিন ভাবিনি। আমি কোনোদিন কোনো কাজই কোনো কিছু ভেবে করি না। আমি ভাবি যেটাকে করবো সেটা মন দিয়ে করবো, এইটুকুনি আমার সবসময় টার্গেট। আমি সবসময় মন দিয়ে করবো, যেই কাজটাই করি আমি মন দিয়ে করি, যেটা করবো সেটাকে আমি মন দিয়ে করবো। কোনো মন ছাড়া আমি কোনো কাজ করি না। আমি আজকে এটা করলাম, কালকে ওইটা করলাম, ওটা লাইফের কোনো লাইফ না। একটা জীবন তো একটা দিশা নিতে হবে। আমার টার্গেট আছে, এই টার্গেটে আমি যাব। মানে ফ্লাকচুয়েটেড হলে হবে না, জীবনে ফ্লাকচুয়েটেড হলে তুমি একটা জায়গাতে তোমার স্ট্যান্ড পয়েন্টে আসতে হবে। দেখো, ম্যাচ সবাই হারতে পারে, কিন্তু ম্যাচ তো যেতে একজন। তো আমাকে তো আগে চিন্তা করতে হবে আমি ম্যাচ অব্দি খেলবো, তারপর ম্যাচ জেতা হারার চিন্তা করবো। আগে থেকে আমি চিন্তা করে দেবো আমি ওয়ার্ল্ড কাপ পেয়ে যাবো, কখনো হতে পারে না। আমাকে তো আগে রাউন্ড রবিন দিয়ে খেলতে 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 তো আমি ফাইনালে উঠে যেতে চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। আমি সবসময় আমি যেটাই করবো সেটাই আমি আজকের দিনটা আমি নিয়ে ভাবি, কালকের দিনটা নিয়ে আমি চিন্তা করি না। আমি ডে বাই ডে ভাবতে হবে সবসময়, মিনিটের পর মিনিট। মানুষের একটা মিনিটে চেঞ্জ হতে পারে লাইফ, এটা তো আমি নিজের চোখে দেখছি মানুষের। আচ্ছা, তোমার আগের এপিসোডে যে কমেন্টটা সব থেকে বেশি এসছে সেটা হচ্ছে যে তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজাররা মানুষের গলা কাটে কেন? তুমি কি বলবে এই বিষয়ে? দেখো, যেটা মানুষ কমপ্লেন করেছে সেটা 100 বার ঠিক। মানুষ, আমি তো এই লাইনে আছি, তো আমি এই লাইনে হাজার লোককে দেখেছি মানে কিভাবে গলা কেটেছে শুভঙ্কর, তুমি বিশ্বাস করবে না। এমন হয়ে গেছে মানুষটার হয়েছে কি, হয়তো কোনো কিছু বান প্রয়োগ করেছে, কি করেছে, হ্যাঁ, তাকে বলেছে 20 গ্রাম সোনা দিতে হবে ওইটা ছাড়াতে গেলে। 20 গ্রাম সোনা? 20 গ্রাম আমাকে সেই ক্লায়েন্টই বলেছে, সেই ভক্তই আমায় বলেছে যে 20 গ্রাম সোনা চেয়েছে। তাকে আরো কিছু বলেছে, সেই সব জিনিস দিয়েছে। নগদ লাগবে 1 লক্ষ টাকা, 7টা ব্রাহ্মণের খরচা লাগবে। সেই ব্রাহ্মণ মানে 7টা ব্রাহ্মণ এসে কাজ করবে। মানে এইভাবে কাজ করানোর পরেও সে নেটফল 0। তো এরপরেও মানুষ বলবে না তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজাররা গলা কাটে? কেন বলবে না কেন? আচ্ছা, আমি তো বলছি, আমি যখন রাস্তা দিয়ে বেরাই বা রাস্তা দিয়ে হাঁটি, আমার তো নিজের লজ্জা লাগে তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার বলতে। কেন মানুষ একটা তান্ত্রিক আর অ্যাস্ট্রোলজার মানেই তুমি ভাবে নেগেটিভ, সবসময় ভাবে তান্ত্রিক অ্যাস্ট্রোলজার মানে নেগেটিভ ভাবে। কেন ভাবে বলো? আজ তো আমাদের মতন লোকেরাই তো এরকম লাইনটাকে নষ্ট করেছে। আজ কেন বলছে লোকেরা, কেন বলবে? আজ তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার 10 বছর আগে, 20 বছর আগে তুমি ভাবো, 10 বছর 20 বছর আগে কি রেসপেক্ট ছিল? শ্রদ্ধার চোখে দেখতো মানুষ। এখন কিসের দোকানে দেখে? তান্ত্রিক মানেই মানুষজন হয় ভণ্ড, চিটিংবাজটা মুখে মুখেই আছে, চিটিংবাজ, আর ফোন তোলে না। এই তো। হ্যাঁ, মানে এটা আমার পরের প্রশ্ন, যে টাকা নেওয়ার পর কেন ফোন করে না মানুষ? মানে ফোন তোলে না? তুলবে না কেন? মানে কাজই তো করেনি। আজ তোমাকে আমি টাকা দিলাম, তুমি আমাকে টাকা দিলে, কিছুর জন্য দিয়ে দিয়েছো। তোমার ক্রিয়া হয়ে গেল, ডেট হয়ে গেল, ডেটের পরে ফোন তুলবো না কেন আমি? তোমার যখন আমি অরিজিনাল কাজ করলাম, কেন আমি তুলবো না কেন? তুমি তোমাকে পয়সা দিয়েছো, তুমি আমার চেম্বারে এলো পয়সা দিয়ে দেখাতে আসো, হ্যাঁ, চেম্বারে অবধি এলে কবজ দিলাম, কাজ হয়ে গেল, ক্রিয়া হওয়ার পর থেকে ফোন তোলো না, কেন তুলবো না আমি? আরে ভাই, তুমি তো পয়সা দিয়ে কাজ করিয়েছো, তোমাকে তো ফ্রিতে তো কাজ করাও নি। ঠিক, আমার তো অধিকার আছে জানা 100 বার। হ্যাঁ, তুমি বলে দিচ্ছ 21 দিনে তোমায় বশীকরণ হয়ে যাবে, 30 দিনে ওই রোগ সেরে যাবে। তাহলে তুমি তখনই 30 দিন কস হয়ে যাওয়ার পর থেকে তোমার ফোনটা ব্লক লিস্টে ফেলে দিচ্ছে। ঠিক, কেন? তুমি বিশ্বাস করবে না, আমি এমন রাতে 3টের সময় ফোন ধরি, আমি জেগে থাকলে ফোন ধরি। তুমি আমার ক্লায়েন্টের বিষয়ে বা ভক্তদের জিজ্ঞেস করবে কোনোদিন তোমার কমেন্টসে। আমার সাথে তোমার অনেক রাত্রিরে কথা হয়েছে, 1:30-2টার সময় ফোনে তোমার সাথে আমার কথা। আমি জানি তুমি না অ্যাক্টিভ না, আমার তো এটা ডিউটি। আজ ক্লায়েন্টের প্রবলেম হয়েছে, সে আমাকে ভিজিট দিয়ে দেখাতে এসে, দেখানোর পরে তার কাছে আমি ক্রিয়া করলাম, এত টাকা নিলাম। টাকা নেওয়ার পরে মানুষ আমাকে ফোন করলে আমি তুলবো না ফোনটা? আমি ঘুমিয়ে পড়লাম, তাহলে ঠিক আছে, আমি রিং ব্যাক পরে করব। রিং ব্যাকও তো করে না। রিং ব্যাক ব্লক লিস্টে ফেলবে। তাদের এমন অ্যাস্ট্রোলজার তুমি ফিরিস্তি দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমার কাছে চেম্বারে নিয়ে আসে, তার চেম্বারের 4 দিকে 21টা চেম্বার, তার শুধু প্যাডে শুধু চেম্বারে চার্ট দিয়ে লেখা ভর্তি আর ছবি। সে কি ক্লায়েন্টকে লিখবে আর ক্লায়েন্টকে দেবে? ক্লায়েন্ট আমাকে যখন দিয়েছে, তুমি বিশ্বাস করবে না, একটা প্যাড এত বড়, তার ছবি, তার সরঞ্জাম, আর কোথায় কোথায় চেম্বার করছে। আরে ক্লায়েন্টকে তুই দেখ, তুই আগে ভক্তকে দেখ, তারপরে তো তুই নিজেরই সব ডিটেলস, পুরো তার ড্রেস পোশাক দিয়ে মা তারাকে ধরে ছবি তোলা সব দিয়ে ভর্তি করে দিচ্ছে। প্রমোশন না, প্রমোশনটা করুক, আমার প্রমোশন করতে কোনো ক্ষতি নেই, কিন্তু প্রমোশনটার সঙ্গে মানুষের কাজটা করুক।
মানুষ তো কাজটাই পায় না এখন, সঠিক কাজ মানুষ তো সঠিক পয়সা দিচ্ছে, তুমি যখন বলছো তখন এত টাকা দিন, সে দিল, তখন ভালো ব্যবহার থাকছে, তাকে কফি খাওয়াচ্ছে, চেম্বারে সব খাওয়াচ্ছে। যেই কাজ হয়ে গেল, ডেট চলে গেল, ডেটের পরে যে টাইম চলে এলো, এবার ক্লায়েন্টের রিভিউ নেবার, তখনই ক্লায়েন্টের নাম্বার ব্লক হয়ে যাচ্ছে। নাহলে বলে না আসুন 45 দিন 80 দিন, এখন তো নতুন সিস্টেম হচ্ছে, 2টো অ্যাসিস্ট্যান্ট রেখে স্যার ব্যস্ত আছে, স্যাররা তো ঘরে ঘুমাচ্ছে, স্যার ব্যস্ত আছে, তাই না? এই তো বাজারে এই তো চলছে, আমি তো নিজের চোখের সামনে দেখি এইগুলো করে। মানে তুমি এরকম দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি, আর দেখেছি মানে এই করেই তো বাজারে চলছে। তুমি বলো একটা তুমি ধরো একটা যা কিছু ভিজিট হোক, অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের যা কিছু ভিজিট হোক, দিনে 10 জন দেখতে গেলে তার খানগাম খুলে যাবে। আমি সারাদিনে 10 জন দেখতে গিয়ে আমার কালগাম খুলে যায়, সকাল 11টা থেকে বসে আমার রাত্রি 9টা 10টা বেজে যায়। তুমি ভাবো একটা আমি ধরলাম একটা অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক 10 জন করে পার ডে ক্লায়েন্ট দেখে, ঠিক আছে, হয়ে গেল। তার যেই টাইম নিচ্ছে, কি ভিজিট নিচ্ছে, আমি ভিজিটে ঢুকছি না, হ্যাঁ, তার কীভাবে 6টা 7টা সিকিউরিটি লাগছে, তার ড্রাইভার, তার 3টে 4টে গাড়ি, তার হাজবি যাবি, কীভাবে হচ্ছে তুমি বলো? লাইফস্টাইল দেখলে তুমি মনে করবে না মন্ত্রী যাচ্ছে না। তুমি কোনোদিন তুমি তারাপীঠে অমাবস্যার সময় যাবে, আচ্ছা, তুমি একবার যাও, তুমি না গেলে বলো আমি আমার অবস্থার ডেটে আমি তোমায় নিমন্ত্রণ করলাম অন ক্যামেরায়, তুমি আসো। অ্যাস্ট্রোলজার যাচ্ছে, তার বোর্ড র্যালি করে যাচ্ছে, তার বোর্ড লাগিয়ে ভিডিও ক্যামেরা, মেকআপ আর্টিস্ট, বাউন্সার, সিকিউরিটি দিয়ে ব্লগিং হচ্ছে, স্যার যাচ্ছে, শ্মশানে ঢুকছে, তাহলে কোথা থেকে দেবে? আম পাবলিককে মেরেই তো করবে তারা। ঠিক, এই জন্যই মানুষ আর বিশ্বাস করে না। বিশ্বাস আর 5 বছরের মধ্যে অ্যাস্ট্রোলজার হয়ে গেলে থুতু মারবে লোকেরা, অন ক্যামেরা বলছি, থুতু দেবে। যেরকম করে বাজারে চলে এসছে ফ্রড বন্ধ করে যারা ভর্তি হয়ে গেছে, থুতু মারবে, এবার পরে অন ক্যামেরা বলছি, থুতু মারবে। আমি আচ্ছা, একটা কথা আমার মাথায় আসছে তোমার সাথে কথা বলতে বলতে, এই যে এত অ্যাস্ট্রোলজার গজিয়ে উঠেছে হঠাৎ করে, এরা কি সবাই ভণ্ড নাকি এর মধ্যে কিছু কিছু ঠিক আছে? তুমি জানো অ্যাস্ট্রোলজাররা, এমন অ্যাস্ট্রোলজার আছে পাঁজি দেখতে জানে না, কিন্তু অ্যাস্ট্রোলজার, ওরে বাবা, গোল্ড মেডেলিস্ট, ডবল গোল্ড মেডেলিস্ট, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, বাবা, তো তা পাঁজি দেখতে বলবে, আজকে বলবে আমার পূর্ণিমার তিথিটা কখন লাগছে, অমাবস্যার তিথিটা কখন লাগছে বলে দিতে বলতে পারো। তুমি একবার টেস্ট নিয়ে দেখো না, তুমি টেস্ট নিয়ে দেখো, এটা ভর্তি হয়ে গেছে। আর এখন সবাই প্রমোশনের ওপরে তো পৃথিবী চলছে, অ্যাস্ট্রোলজার ব্যবসাটা তো এখন প্রমোশনে চলছে। তুমি ভাবো না, এমন অ্যাস্ট্রোলজার আছে, তুমি রাস্তায় যাবে তুমি চিনতে পারবে না সে অ্যাস্ট্রোলজার যাচ্ছে, সে বিরাট কেউ কাটা। আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আগের দিন আমি দক্ষিণেশ্বর চেম্বার থেকে বেরিয়ে আমি দানকুনি লোকাল ধরে বিধাননগর নামবো। আচ্ছা, হ্যাঁ, আমি উঠেছি দক্ষিণেশ্বর চেম্বার থেকে, তো উনি একটা করে আমি জাস্ট উঠে খালি, আমার বিকেলে 5টার দিকে 5:30টার দিকে খালি ট্রেন উঠেছি, আমি উঠে ব্যাগটা রেখেছি আর ল্যাপটপটা আমার হাতে। তো একজন পডকাস্ট দেখতে দেখতে, তো আমি ঠিক বরানগর রোডটা ক্রস করেছি, স্টেশনটা ক্রস করে পড়ে বলছে, দাদা আপনি ধীমানদা? বলছি হ্যাঁ বলুন। আপনি ট্রেনে? আমি বলছি কেন, আমি কি ট্রেনে চড়তে পারি না? না, আপনার মতন লোক ট্রেনে চড়ছে। আমরা ভাবো মানুষের হয়ে গেছে, মানে অ্যাস্ট্রোলজার মানে সে ভাবছে স্করপিও ফরচুনার গাড়ি চড়ে আসবে, গাড়ি ছাড়া চড়তে পারে না। না, আমি তখন বললাম আমি কি ট্রেন চড়া যাবেন? না না, আপনাকে দেখলাম, এটা আপনি তো, মানে আমার দেখাচ্ছে কিন্তু আমাকে অন্য একটা পডকাস্ট চ্যানেলেরই ভিডিও আমাকে দেখাচ্ছে, আপনি তো। মানুষ ভাবো অ্যাস্ট্রোলজার ভাবছে, মানে সে ভাবছে গাড়ি ছাড়া চলে না, এই চড়ে না, কিন্তু এটা বাজারে সত্যি, ওনার দিক থেকে আমি কোনো ভুল বলছি না। এখন যাবে এরকম হয়ে গেছে, তুমি তারাপীঠ যাবে অমাবস্যার সময়, তুমি অ্যাস্ট্রোলজারদের গাড়ি নিয়ে যায় দেখবে, তুমি বিজনেস টাইকুন যাচ্ছে না ভাববে, তুমি ফরচুনার স্করপিও নিয়ে 2টো করে গাড়ি নিয়ে ঢুকছে তারাপীঠে। হ্যাঁ, তুমি অত দূর অমাবস্যা যেতে হবে না, তুমি অমাবস্যার দিন শুধু শক্তি করে তুমি যাও, সব বড় বড় অ্যাস্ট্রোলজারের বোর্ড লাগানো গাড়ি নিয়ে দেখবে শক্তি করে কোনো না কোনো দোকানে চা বা ব্রেকফাস্ট করছে। ও মানে গাড়িতে বোর্ড লাগানো থাকে? ওরে বাবা, গোল্ড মেডেলিস্ট, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তান্ত্রিক, কোন কিছু কি বোর্ডের মধ্যে কি লেখা নেই তুমি ভাববে। আচ্ছা, হ্যাঁ, তুমি কোন বোর্ডের মধ্যে কিছু লেখা নেই, আমার তো মনে হয় হাসি লাগে দেখলে।
তুমি যাবে উঠবে মনে হচ্ছে মনে হচ্ছে ওরা মন্ত্রী চা খেতে নামলো। আচ্ছা, এদের এত সিকিউরিটি কেন প্রয়োজন? হ্যাঁ, এদের আরো সিকিউরিটির প্রয়োজন হবে। তো এরপরে তো কোনদিন পরে মার খাবে আম পাবলিকের কাছে। সেই দিনও আসছে, কোনদিন দেখবে অ্যাস্ট্রোলজার মার খাচ্ছে আম পাবলিকের কাছে। এরকম কাজই করে তারা, তাদের কাজটাই তো মানুষকে ঠকানো। আর মানুষ তো আছেই বোকা। আর বাঙালি তোকে তুমি যা দেবে তাই নিয়ে নেবে। এখন বাঙালির প্রবলেম হয়ে গেছে, এখন বাঙালিকে তুমি যেভাবে বোকামি মনে হবে সেভাবে বোকামি করবে। হ্যাঁ, তুমি বলছো বাঙালি কোথাও একটু বোকা আছে। বাঙালি বোকা আছে বলেই তো এরকম ভণ্ড অ্যাস্ট্রোলজারদের বা তান্ত্রিকদের পাল্লায় পড়ে। আমাকে বলতে লজ্জা লাগে, নিজের আমি বাঙালি ঘরের ছেলে। আমি তো নিজে বাঙালি ঘরের ছেলে, আমি তো নিজে দেখি কিভাবে বোকা হয়। তুমি ভিয়ারাস ভালো, আমি এইটাই আবার আমি উল্টো করছি। তুমি দেখো কোনো নন বেঙ্গলি ক্লায়েন্ট বা ভক্ত এরকম কোনো বোকা হয় না। তুমি দেখেছো নন বেঙ্গলিদের বোকা হতে? হ্যাঁ, কেন পড়বে না জানো? ওদের মাথা সবসময় চলে। আর বাঙালিরা তো একটু কিছু হলে ইমোশনাল হয়ে যায়। বাঙালি আবেগপ্রবণ। তুমি নন বেঙ্গলি, আমি কোনো কাস্টে যাচ্ছি না, নন বেঙ্গলি কাস্টের ধরো, তুমি দেখো কটা নন বেঙ্গলি লোককে তুমি বোকা করতে পেরেছে অ্যাস্ট্রোলজাররা বা তান্ত্রিকরা। হ্যাঁ, মানে ওরা কিন্তু ওদের মুখ থেকে এরকম কিন্তু শোনা যায় না যে ফ্রডের পাল্লায় পড়লাম বা এরকম সামথিং। তুমি পারবে না, আমি তো এই লাইনে বহুদিন আছি। আমি তো নিয়ে দেখি কোনো মারবাড়ি বা নন বেঙ্গলি কোনো এদের কাস্টের লোকেদের তুমি ধরতেই পারবে না, তুমি বোকা বানাতেই পারবে না। তুমি সব দেখবে বাঙালিরা বোকা হয়েছে, যত তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজারদের পাল্লায় সব বাঙালিরা বোকা হয়েছে। তুমি দেখাও একটা, তুমি দেখাও তোমার কাছে বা তোমার কমেন্টে পডকাস্টে কমেন্টে এসে মারবাড়ি বা নন বেঙ্গলি লোকেরা এসে বলেছে যে কি আমাকে অ্যাস্ট্রোলজার বোকা করেছে। ওরা বিশ্বাসই করবে না। কিন্তু কেন বিশ্বাস করবে না? ওই বোকা বলে বাঙালি? না না, এই আমি তো ওইটাই বলছি, বাঙালিকে তুমি যা বোকা বানাবে সেরকম বোকা বেনে যাবে। আমি তো নিজে বলছি অন ক্যামেরা, আমি নিজে তো বাঙালির ছেলে, বাংলার ছেলে। আচ্ছা, এদের সিকিউরিটি কেন প্রয়োজন এই প্রশ্নে আসছি, এই প্রশ্নের উত্তরটা নেবো তোমার থেকে। তার আগে যেটা তোমার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে, গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায় অ্যাস্ট্রোলজি বা তান্ত্রিক কোনো কাজের জন্য, তারা কিভাবে যোগাযোগ করবে? স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে কি বুকিং এর কোনো নির্দিষ্ট টাইমিং আছে? আমি বলি টাইমিং এর ব্যাপার, হোয়াটসঅ্যাপে আগে বুকিং করতে হয়, হাই লিখে নিজের নাম লিখে পাঠাতে হয়। তারপরে আমাদের যা নিয়ম আছে, একটা স্ক্যানারে যেই ফিস আছে আমার, সেই ফিসটা পাঠিয়ে দিতে হয়। আর আমার চেম্বার হলো সোমবার দিন সকাল 11টার থেকে 1টা আমার বাড়ির চেম্বার, বিকেল 5টার থেকে 8টা দক্ষিণেশ্বরের চেম্বার, মঙ্গলবার দিন সকাল 11টার থেকে 1টা বাড়ির চেম্বার, বুধবার দিন সকাল 11টা থেকে 1টা বাড়ির চেম্বার, বুধবার দিন 2টো থেকে 5টা দক্ষিণেশ্বরের চেম্বার, আবার বৃহস্পতিবার দিন সকাল 11টা থেকে 1টা বাড়ির চেম্বার, শুক্রবার দিন সকাল 11টা থেকে 1টা বাড়ির চেম্বার, 2টো থেকে 5টা গড়িহাটে চেম্বার, রবিবার দিন আমার কালীঘাটে চেম্বার 2টো থেকে 5টা। আর প্রতি মাসে অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন, তারপরের দিন 3 দিন আমি তারাপীঠে চেম্বার করি প্রতি মাসে অমাবস্যাতে। ওখানে তুমি সবসময় পাবে। আর বুকিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো আছে, হোয়াটসঅ্যাপ নামে বুকিং করে, হ্যাঁ দুটোই হোয়াটসঅ্যাপ নামে বুক করে দাও। কেন আমি সারাদিনে 10 জন দেখি, সারাদিনে 10 জন, কিন্তু মেসেজ বা ফোন আসে 400 কল, 400-450 কল ডেলি। সেখান থেকে আমি 10 জন করে দেখি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা তোমার বাড়ির লোকেশনটা যদি তুমি একটু বলো। আমার বাড়ির চেম্বার একদম ইজি। তুমি কলকাতা বুক ফেয়ার হয় করুণাময়ীতে, ঠিক অপোজিটে করুণাময়ী হাউজিং স্টেট। আচ্ছা, করুণাময়ী হাউজিং স্টেটে গিয়ে বলবে ধীমানদার বাড়ি। যে কোনো অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, কেউ কিছু বলবে, রিক্সাওয়ালা থেকে শুরু করে অটোওয়ালা সবাই আমার বাড়ির চেম্বারে নামিয়ে দেবে। বাহ, এটা একদম দারুণ লোকেশন। আচ্ছা, এবার ওই অ্যান্সারটা বলো যে কেন এদের এত সিকিউরিটির প্রয়োজন? মানে মন্ত্রীদের মতন এরা, মানে বলা যেতে পারে তুমি যেভাবে বলছো, মানে এরা কনভয় নিয়ে ঘুরে বেড়ায়, এরকম ব্যাপার আর কি। কনভয় নিয়ে কেন ঢোকে আমি বলছি। আমি এমন ক্লায়েন্টকে বা একে দেখেছি শ্মশানে কাঁদছে, তোমার মানে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিয়েছে এদের পিছনে। তারা বলেছে রোগ সারিয়ে দেবো, তারা বলেছে, কেউ বলেছে আমি তো আপনার বৌমাকে ফেরত আনবো, কেউ বলেছে ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে তাকে নাকি ছাড়িয়ে আনবে অ্যাস্ট্রোলজার বলেছে। সেই হিসেবে তার বাবা মা, দেখো বাবা মা আছে কষ্টের জন্যে, তার সন্তানের জন্য মা বাবা সবাই করে, সেই করেছে, করার পরে দেখছে এরকম অবস্থা, যে কাঁদছে শ্মশানে। তোমাকে আমি তার জন্য বললাম তুমি একটা অমাবস্যায়, যে কোনো একটা অমাবস্যায় তুমি চলো তারাপীঠ মহাশ্মশান, তুমি শুধু জিনিসটা দেখবে। আমি যা যা এখানে তোমার স্টুডিওতে এসে বলি, সেই দিন তুমি আমাকে রাত্রিবেলায় বলবে ধীমানদা যা যা বলো তাই আমি এসে দেখছি এখানে। আমার এইটাই খারাপ লাগে, ও মানুষকে ঠকায় না। দেখো মানুষ তো আমিও কিন্তু পয়সা ছাড়া কাজ করি না, একদম পরিষ্কার কথা বলছি।
আমিও কিন্তু ভিজিট ছাড়া কাজ করি না, কিন্তু তার মধ্যে তো একটা মানসিকতা রাখা দরকার। মনুষ্যত্ব বোধটা খুব ইম্পর্টেন্ট। আমার মনুষ্যত্ব বোধ, আমি আমার ক্লায়েন্ট হয়েছে সারাদিনে আমি 10টা ক্লায়েন্ট এবং 2টো ক্লায়েন্টে আমি পয়সা নিইনি। আমি রিসেন্ট কালে একটা আমার ক্লায়েন্ট এলো, ঠিক আছে, মেয়েটা বিউটি পার্লারে চাকরি করে, ঠিক আছে, সে তার বয়ফ্রেন্ড এলো, তো আমাকে এসে বলেছে বুকিং করে এসছে, হ্যাঁ বুকিং করে পয়সা দিয়ে এসছে। এখন পরে আমাকে বললো, আমি বললাম বলো কী হয়েছে। তো ইয়াং মেয়ে একদম, মানে 19 বছর কি 20 বছরের বয়স। বললো দাদা আমরা ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু উইক আছি, তো আমি সেলুনে কাজ করি। তো আমি বললাম বলো, ভালো কথা। বলতে বলতে বলছে দাদা আমার জন্যে আসেনি, আমার বোনের জন্য এসছি। বোনের বয়স 16 বছর। তুমি বিশ্বাস করবে না শুভঙ্কর, এত সুন্দর দেখতে বাচ্চা মেয়েটাকে। বললো মেয়েটা খেলছিল, খেলতে খেলতে কিতকিত খেলে না, গরিব ঘরে তো, বস্তির মধ্যে কিতকিত খেলতে 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 বললো হঠাৎ করে পড়ে গেল বোনটা আমার। পড়ে যেতে লোয়ার পোর্শনটা মানে প্যারালাইসিস হয়ে গেছে বোনটা, মানে সাথে সাথে মানে ওই পড়ে গিয়ে বলছে কিতকিত খেয়েছে। আমি বললাম কোনো কি প্রবলেম ছিল? বলছো না দাদা একদম নর্মাল ছিল, ওরা বাচ্চারা সব বন্ধু বান্ধবরা যা হয় মধ্যে একটু বস্তির মধ্যে যেরকম হয় সবাই মতন রাস্তার মধ্যে কিতকিত খেলে না, বলছে খেলতে খেলতে পড়ে গেল। পড়ে গিয়ে বাড়িতে এলো, বাড়িতে আসার পরে ডাক্তারখানায় নিয়ে গেলাম সরকারি হসপিটালে, নিয়ে বলতো 2 দিন ভর্তি করার পরে বলছে প্যারালাইসিস হয়ে গেছে পাটা। আমাকে দেখালো, বলছে এই পাশটাকে দেখাচ্ছে, ক্লাচ নিয়ে ছবি দেখালো। সুন্দর এত দেখতে, তুমি কি গোল গাল চেহারা মেয়েটা, তুমি দেখলে বিশ্বাস করবে না মেয়েটা প্যারালাইসিস। ক্লাচ নিয়ে মানে 2 হাতে ক্লাচগুলো হয় না, 2 হাতে নিয়ে চলে, সেটা নিয়ে চলার ছবিটা দেখালো। তুমি বলো এরপরে আমি এই ফ্যামিলির কাছে কিভাবে আমি পয়সা চাইবো, বা আমি একে কিভাবে বলবো এই এত টাকা দিনে এই ক্রিয়াটা আমি করব? আমার তো নিজেরই খারাপ লাগছে। তো আমি ওনাকে বললাম দেখো আমি তো যেটা করার করলাম, যা যা আমি ওকে বললাম, এই কবচটা দিলাম, কবচটা আমি কোনো পয়সাও নিইনি, প্লাস আমি যা ভিজিট দিচ্ছি আমি ভিজিটটা ফেরতও দিয়ে দিয়েছি। তো মেয়েটা বলছে দাদা এইগুলি আমাকে অসম্মান করা হচ্ছে। আমি বললাম না না তুমি নাও, এটা কেন নাও, তোমার এই আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে আমার ফ্যামিলির হলেও আমি এই টাকাটা কেউ আমি নিতে পারতাম না, কেন তুমি আজ গরিব ঘর কি বড়লোক ঘরের কোনো ব্যাপার নয় আমার কাছে ব্যাপারটা না, আমার মনস্বগতটা মনে হয়েছে। আর তুমি এই কবচটা পড়াও, আমি কবচটা করে দিচ্ছি, আর এইটা আমি নেবো না এই ফিসটা। তারপরে আমার যে লোক আছে সে ছেলেটা, আমি ওকে বললাম ওকে টাকাটা ফেরত দিয়ে দে। তা এইটাই তো মানসিকতা। তা বলে কি আমার কি তাতে উন্নতি হয়নি? না, আমার সেদিন লস হলো? কিছুই লস হয়নি, আমার উল্টে ভালো হয়েছে। এটা আমি মনে করি আমার ওই দিনটা ভালো গেছে, কেন আচ্ছা একটা মানুষের পাশে দাঁড়াতে পারলাম। আমি অন ক্যামেরা বলছি আমি মানুষের পাশে দাঁড়াতে পারলাম। পয়সা তো আমি রোজই কামাই, আমি এখান থেকে স্টুডিও থেকে যাবো, আবার ক্লায়েন্ট বসে আছে আমাকে পয়সা দেবে বলে, আমাকে পয়সা দেবে বলে ক্লায়েন্ট বসে আছে। আমি স্টুডিও থেকে যাব, ব্যাক করবো গাড়ি করে, আবার আমাকে পয়সা দেবে বলে ক্লায়েন্ট বসে আছে দেখানোর জন্য। কিন্তু পয়সাটা তো সব কিছু না, কিন্তু এরা ভুল করে। আর ওপরওয়ালাও তো আছে, ওপরওয়ালাও তো লোড হচ্ছে, আজ তো জিনিসটা তো ওপরেরও লোড হচ্ছে না। আমি টানামা করছি, নিয়ে একটা মানুষের কাছে পয়সা ছাড়া কাজ করছি না, মানুষের বিপদে আমি দাঁড়াই না, এটাই তারামা। শুধু মা তারা বলে যাচ্ছে। হ্যাঁ, এটাই তো মানুষ প্রবলেম এখন, তার জন্য এত সিকিউরিটির প্রয়োজন। তুমি আমাকে বিশ্বাস করো, কোনোদিন তুমি আমার কোনো ভিডিও বা কোনো রিলে কোনোদিন দেখবেন আমি তারাপীঠ মহাশ্মশানে কোনো সিকিউরিটি নিয়ে যাচ্ছি, সব ভক্তরাই আমার সিকিউরিটি। আমি কেন নিয়ে যাবো বলো, আমার কিসের দরকার? দেখুন 2 নম্বরই করি না, আমি পাবলিকের কাজ করছি, পয়সা দিয়ে তাও ফ্রিতেও করছি না, তাতে অসুবিধা কি? না আমি নেতা না মন্ত্রী, আমি নেতা মন্ত্রী হলে সেদিন ভাববো আমার সিকিউরিটির প্রয়োজন আছে, না আমি ফিল্ম স্টার সুপারস্টার কোনোটাই তো না। আমি একটা তান্ত্রিক, একটা অ্যাস্ট্রোলজার। আমি 4টে ব্রডকাস্টে এসে বললাম আচ্ছা আমার সিকিউরিটির প্রয়োজন হয়ে যাবে? যাদের দরকার তারা হচ্ছে 2 নম্বরই করে বলে দরকার। আমার জীবনে আমি অন ক্যামেরায় বলছি, আমার জীবনে আমি কোনোদিন 2 নম্বরই করবো না, আর 2 নম্বরই আমার সিকিউরিটি লাগবেও না। অন ক্যামেরায় বলছি, কেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে আইফোন 17 Pro Max, হ্যাঁ, এটা আমাকে বাংলাদেশে ক্লায়েন্ট একটা গিফট করেছে। অন ক্যামেরায় বলছি, কোনো কারোর ক্ষমতা নেই বলার, আমাকে এটা গিফট করেছে। আমার এটা কেনার ক্ষমতা নেই 1.5 লাখ টাকা দিয়ে। ক্লায়েন্টের কি ভালো লেগেছে, কাজ করেছি, সে আমাকে এই গিফট করেছে ফোনটা। অন ক্যামেরা কোনো তোমার কাছে এতজন স্টুডিও তো রেগুলার তোমার কাছে পডকাস্ট করে কেউ দেখাতে পেরেছে? আমি অন ক্যামেরায় বলছি এটা গিফট করেছে আমাকে। মানুষের উপকার হয়েছে তার জন্য মানুষ গিফট করেছে। আমি কিন্তু ওনাকে বলিনি আমাকে আপনার কাজটা করে দেবো বলে এই ফোনটা দিতে হবে। উনি আমাকে নিজে গিফট করেছেন, নিজে সেরে গিফট করেছেন। আমি তো তোমার দেশের নামও বলি না, বাংলাদেশ থেকে একদম ক্লায়েন্ট গিফট করেছে, শুধু নামটা আমি ডিসক্লোজ করলাম না।
তাহলে মানুষের উপকার করলে মানুষ এমনি উপরওয়ালা দেখবে। আমার তো তোমার কোনোদিন টাকার অভাব নেই, আমি তো অন ক্যামেরা বলি। কে বলে, তুমি বলো কোন অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক তোমার স্টুডিওতে এসে বলেছে বা কোনো পডকাস্ট স্টুডিওতে এসে বলেছে মানুষের উপকার করতে? মানুষের উপকার কেউ করছে না, আমিও করছি না, আমি পয়সা নিয়ে করছি। উপকারটা উপকারের মতন কর, যে কি যেই সঠিক টাকাটা দিচ্ছে সেই টাকাটার দামটা দে, এটাই আমার কাছে কথা। তুই যেই টাকা নাও। আচ্ছা, এই যে এটা টাকা নিয়ে নিচ্ছে, তারপরে ফোন ধরছে না, এই করছে না, তোমার কি কোথাও গিয়ে মনে হয় যে এই যে ওরা চিটিংবাজি করছে বা এই যে ভণ্ড অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকরা, এদের কর্মটা কোথাও ব্যাকফায়ার হতে পারে? আদৌ অ্যাস্ট্রোলজার, আদৌ তান্ত্রিক, এটাও তো তোমায় দেখতে হবে। তোমাকে আদৌ দেখতে হবে তারা কি। সবাই তো এখন বাবা, সবাই তো এখন যোগী, সবাই তো হয়ে গেছে সিদ্ধ পুরুষ হয়ে গেছে এখন, সবাই তো সবাই এখন কাপড় পরলেই ঘুরে গেলেই তো অ্যাস্ট্রোলজার তান্ত্রিক গোল মেরেডিস হয়ে যাচ্ছে। এবার আদৌ দেখতে হবে অরিজিনাল যে ওর কাছে পেটে বিদ্যেটাই আছে কিনা। তোমার একটা উদাহরণ না, পাঁজি দেখতে জানে না, সে অ্যাস্ট্রোলজার বলছে নিজেকে। তাহলে কিভাবে তুমি বলবে বলো? ABCD জানি না, আমি রিডিং পড়তে চলে গেলাম, হয়? ঠিক ঠিক। তাহলে সেরকমই ব্যাপার। মানুষ তো এখন বোকা হচ্ছে, আর যত এখন সোশ্যাল মিডিয়া আছে তো যত মানুষ দেখছে তত মানুষ বোকা হচ্ছে। আচ্ছা, আমাকে তো দেখতে হবে জিনিসটা আদৌ আমি জানি কি না। আর সবাই লিখে দেয় এখন, দেখবে 6,000 স্যাটিসফাইড ক্লায়েন্ট, 10,000 স্যাটিসফাইড ক্লায়েন্ট। কি স্যাটিসফাইড দিল? আর যা নাও সার্টিফিকেট দেয়। তুমি ভাবো অ্যাস্ট্রোলজার যা সার্টিফিকেট দেয়, যা দেখবেন আমার এত রিভিউ। আরে রিভিউটা তো পয়সা দিয়ে করেছিস, যা তো ফ্রিতে দিচ্ছে না। বাস্তব ভাবতে হবে তো আমাকে বাস্তব ভাবতে হবে। যা রিভিউ সার্টিফিকেট দেয়, আপনি যা আমারটা মারবেন আসবে। আরে তুমি তো পয়সা দিয়ে করিয়েছো, যা বা কোনো অ্যাপেই তুমি তো পয়সা দিয়ে রেজিস্টার করেছো। 10টা স্যাটিসফাইড ক্লায়েন্ট দেখাও না, 6,000 দেখাতে হবে না। 6,000 গুনতে গেলে তো সারাদিন লেগে যাবে আমার। 10টা দেখাও যে মানুষ উপকৃত হয়েছে, মানুষ তোমাকে ভগবান তুল্য দেখে, গেলে পায়ে দিয়ে নমস্কার করে রাস্তায়। সারাদিনে 10টা দেখাও, তাতেই আমি বুঝে নেবো কে কত বড় অ্যাস্ট্রোলজার বা কত বড় তান্ত্রিক। আচ্ছা, তুমি যে এরকম ভাবে বলছো একদম র ভাষাতে, মানে আরো ভাষায় বলতে গেলে যে তুমি যে পোলগুলো খুলে দিচ্ছ, তো এতে তো তোমারও অনেক শত্রু তৈরি হতে পারে। মানে তোমাকে তো সবাই শত্রু মনে করুক না, আমার তো কোনো অসুবিধা নেই। আমি তো একা ঘুরি। আমি তোমার স্টুডিওতে এসেছি, কোনোদিন দেখেছো? সেলফ ড্রাইভ করে আসি আমি, কোনো ড্রাইভারও আনি না, কোনো আমার সেক্রেটারিও থাকে না, কোনো আমার স্টাফও থাকে না, কোনো আমার বাউন্সারও থাকে না। আমার বলতে কি ক্ষতি আছে বলো? আমি করি না। আমার নামে কোন অ্যাস্ট্রোলজারে এসে কারো এসে বলার ক্ষমতা আছে? অন ক্যামেরায় বলছি, তোমার স্টুডিওতে বহুত অ্যাস্ট্রোলজার, বহুত তান্ত্রিকরা আছে, তো বড় বড়, আমার থেকেও বড় বড় আছে। আমি তো একটা নস্যি, সবে শিখছি মানুষের কাছ থেকে। তো তারা এসে আমার নামে বলতে পারে না কেন? আমি কেন বলে দিই সবার নামে? আমি চোখে দেখি তার জন্য বলি, আমার তো অসুবিধা নেই। এই জন্যই তোমার আগের এপিসোডটা কিন্তু মানুষ এত বেশি পছন্দ করেছে। মানে তুমি একদম আনকাট কথাবার্তা। আমি আনকাটের জন্য আমি আমার চেম্বারে এলে আমি সেম ভাষায় বলি মানুষকে। আমি বলবো না কেন? আরে মানুষটা তো পয়সা দিয়ে দেখাতে এসছে, মানুষটা পয়সা দিয়ে দেখাতে এসছে। মানুষ ভাবে অ্যাস্ট্রোলজার তান্ত্রিক মানে বিরাট বড় ব্যাপার। সেদিনকে আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, ট্রেনে, মানে আমি একটা লোকাল ট্রেনে চড়ছি, সেও বিশ্বাস করতে পারছি না আমি সে দিওয়ান সাজছি কিনা। সে আমাকে দেখাচ্ছে আপনি তো ওটা। তাহলে ভাবো, মানে মানুষের কাছে ইমেজটা কোথায় তৈরি। হ্যাঁ, মানুষ ভাবছেই তো ওরকম, মানে গাড়ি নিয়ে যাবে, বাউন্সার নিয়ে যাবে, সিকিউরিটি নিয়ে চলবে। কেন আমার সিকিউরিটির প্রয়োজনটা কিসের? আচ্ছা, আর একটা ভীষণ প্রশ্ন আমার গোসাই ঠাকুরের আড্ডার ভিডিওতে আসে এবং অনেকে মেসেজও করেন, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সম্পর্কের বিচ্ছেদ কি অ্যাস্ট্রোলজি বা তন্ত্রের মাধ্যমে ঠিক করা যায়? না, বিচ্ছেদ মানে ডিভোর্স আর কি। ধরো ডিভোর্স হয়ে গেছে, সেটা কি ফিরিয়ে আনা যায়? কিংবা ডাইভোর্স হয়ে গেলে তুমি ফিরত আনবে কিভাবে? তুমি আমাকে ছেড়ে চলে গেলে, কোর্টের অর্ডারে ডাইভোর্স করে দিলে, নিশ্চয়ই তো তোমার সেকেন্ড অপিনিয়ন চলে এসছে বলে তুমি ছেড়েছো। অথবা তুমি আমার সঙ্গে ফ্যামিলি সংসার করতে পারছো না, ধরে নাও। অথবা আমার সেকেন্ড ওপিনিয়ন এসে গেছে লাইনে, নাম্বারে, বা তোমার সেকেন্ড ওপিনিয়ন চলে এসছে। কিন্তু মানে আমি বলতে চাইছি, ধরো একদিকে স্বামী স্ত্রীর মধ্যে ডাইভোর্স হয়ে গেছে, স্বামী চাইনি, জোর করে স্ত্রী ডাইভোর্স করে নিয়েছে, স্বামী চাইছে যে স্ত্রীকে আবার ফিরিয়ে আন।
তো অনেকেই বলছে, অনেক অ্যাস্ট্রোলজার তান্ত্রিকরা বলছে যে এটা ফিরিয়ে আনা যায়। হ্যাঁ, কিভাবে আনবে? এটা কি যায় তন্ত্রের মাধ্যমে? দেখো, বিচ্ছেদ, তুমি বলছো বিচ্ছেদ ভাঙে শেষ করে দেবা, হ্যাঁ। আর তুমি দুটোকে তুমি এক জায়গায় আবার জোড়া আনতে চাইছো, তাই তো? তাকে বশীকরণ মাধ্যম হোক কি এ করে হোক, দেখো এবার তোমায় বুঝতে হবে, যখন আমাকে তুমি বিচ্ছেদ করে দিয়েছো, বিচ্ছেদ করেছো এই না তন্ত্রমদন না, পেপার মদের, হ্যাঁ পেপার হ্যাঁ। তন্ত্র দিয়ে না, পেপার। পেপারে তুমি বিচ্ছেদ করে দিলে, কোর্টে ডাইভোর্স করিয়ে দিলে, এরপরে স্বামী স্ত্রী, দেখো আমি স্বামী, আমি চাইছি তোমাকে ফেরত আনার, কিন্তু স্ত্রী চাইছে না, সেটা হয় না, অনেকেই তো করছে যে, আরে করছে, করার পরেই তো সেই এরকম অবস্থা হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, দেখো আমার কাছে পয়সা আছে, আমার তোমার প্রতি টান আছে, তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, আমি ধরলাম তোমার সেকেন্ড ওপিনিয়ন পেয়ে গেছো, ঠিক আছে, তুমি তখন আমার সেকেন্ড ওপিনিয়ন পাওয়ার পরে আমাকে খুঁজবে, তাহলে তুমি ডাইভোর্সই দিতে না। কিভাবে করে এরা? মানুষকে করে বলতে মানুষ বোকা হয়, কিভাবে হবে তুমি বলো? হ্যাঁ, বিচ্ছেদ ক্রিয়া 100% হয়। ও মানে বিচ্ছেদ করিয়ে দেওয়া যায়? হ্যাঁ, 100 বশীকরণও হয় 100%। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি কোর্ট মাধ্যমেই যাচ্ছ, তুমি কোর্টে তুমি ডাইভোর্স করে দিলে, আবার তুমি তাকে ফেরত আনবে। এগুলো সিনেমাতে হয়, তো এগুলো তো মানে তন্ত্র মতে আমি ট্রাই করলেও তোমার রেজাল্ট নীল আসবে। আচ্ছা, কোনো ভালো সম্পর্ক তন্ত্রের মাধ্যমে শেষ করে দেওয়া যায়? মানে অন্য কেউ থার্ড পার্টি শেষ করে দিতে পারে? হ্যাঁ, তন্ত্র মধ্যে ভাই, সুলেমানি তন্ত্র মধ্যে ভাই, ও এগুলো হয় কেন? আমি তোমায় কি বললাম, বিচ্ছেদ 100% হবে, আর বশীকরণ 100% হয়, কিন্তু বশীকরণটাকে ঠিক জায়গাটাকে ইউজ করতে হবে। আচ্ছা বিমান দা, একটা জিনিস আমার ভীষণ জানতে ইচ্ছা করছে তোমার কাছে, এই প্রশ্নটা আমি অনেককেই করে থাকি, সেটা হচ্ছে যে আমরা বাসে, ট্রামে, ট্রেনে চলতে চলতে অনেক অ্যাড দেখি যে 2 ঘন্টায় বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ। 1 ঘন্টা বা 2 ঘন্টায় কি বশীকরণ করা যায়? 1 ঘন্টা খাবার হজম? তুমি যে সকালে ব্রেকফাস্ট করেছো, তোমার হজম হয়েছে কোনো? না। তাহলে তুমি 1 ঘন্টা বশীকরণ করবে কিভাবে? এগুলো তো ফালতু ভুয়ো কথাবার্তা বলে মানুষকে বোকা করে, তারপরে পয়সাটা যখনই পাঠিয়ে দেবে, এখন তো অনলাইন সিস্টেম, পয়সাটা পাঠিয়ে দেওয়ার পরই ব্লক। 1 ঘন্টা বশীকরণ করবে কিভাবে? একটা ক্রিয়া করতে গেলেও 3 ঘন্টা লাগে। একটা ক্রিয়া করতে গেলে, জিনিস সরঞ্জাম দিয়ে পুজোটা শুরু করতে গেলে, ক্রিয়াটা করতে গেলেও 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার ব্যাপার আছে। একটা যজ্ঞর কাঠ পোড়াতে গেলে তো 45 মিনিট, 1 ঘন্টা লাগবে, সবার থেকে কম মানে 1-2 কেজি কাঠ দিয়ে পোড়ালেও, মানে মিনিমাম। হ্যাঁ, তো 1 ঘন্টায় বশীকরণ হয়ে যাবে। তাহলে এটা পুরোটাই কি স্ক্যাম? স্ক্যাম মানে বিগ স্ক্যাম। এটা ডিজিটাল স্ক্যাম তুমি বলতে পারো? না, স্ক্যাম মানে এইভাবেই তো স্ক্যাম করছে, মানুষকে বোকা হচ্ছে। তা বলে কি বশীকরণ হয় না? 100% হয়। বিচ্ছেদ ক্রিয়া হয় না? 100% হয়। তন্ত্রক্রিয়া হয় না? 100% হয়। ওই 1 ঘন্টাটা বলাটা পুরোটাই স্ক্যাম। 1 ঘন্টায়, 15 মিনিটে, 5 ঘন্টায় বিবাহত যোগ করে দিচ্ছে। আর তাহলে মজা নাকি? 5 ঘন্টায় মানে 1 ঘন্টা বশীকরণ হলে 5 ঘন্টার মধ্যে, 4-5 ঘন্টার মধ্যে বিয়ের যোগ হয়ে যাবে, রেডি। মানে যতটা ইজি এরা দেখায় ততটা ইজি নয়। কিচ্ছু না, ওটা তো তোমার বাংলা কথায় মানুষকে মুরগি করার জন্য করছে। মানুষ তো হবে, আমি তোমায় বললাম না? তুমি দেখো কটা নন বেঙ্গলি হয়েছে মুরগি, নন বেঙ্গলি কটা হয়েছে? সব বাঙালি। হ্যাঁ, এটা ঠিক কথা। এটা তুমি বয়টা আমি খেয়াল করিনি কখনো, তুমি সব বলার সময়, পর সব সময় তাই। দেখলাম যে আমার কমেন্ট সেকশনও কিন্তু তাই, ম্যাক্সিমাম বাঙালি। তো বাঙালি তো মুরগি হওয়ার জন্য বসে আছে। আমার নিজে খারাপ লাগছে তো বলতে, এখন আমি তোমায় বলছি তো, আমি তো নিজে অ্যাস্ট্রোলজার তান্ত্রিক। তাহলে আচ্ছা, তোমার কি কোথাও কি মনে হয় যে এটা একটা প্রফিটেবল বিজনেস? ব্যবসাটাকে দেখে পুরোটাই প্রফিটেবল। এটা বিজনেসটাকে বিজনেস করুক, বিজনেস নিয়ে কথা নাই। দেখো আমিও ফ্রিতে দেখি না, অন ক্যামেরায় তুমি বলে তুমিও তো ফ্রিতে দেখো না, তাহলে তোমারও লাভ হয়, 100 বার লাভ হয়। তা বলে আমি ওটাকে, যেটাকে প্রফিটেবল বিজনেস বা বিজনেস টাইকুন করে ফেলছে, সেটা আমি জীবনে করতেও দেবো না। আর জীবনে আমার মধ্যে ওই নীতিটা নেই যে আমি করবো না। মানে আমি বলতে চাইছি যে এই যে অ্যাস্ট্রোলজার তান্ত্রিক যারা এখন এত যে গজিয়ে উঠেছে, এটা কি কোথাও গিয়ে কম শ্রমে বেশি পারিশ্রমিক, এইটার জন্য কি এত? না, এখন তো ব্যাপারটাই হয়ে গেছে তো, তাই এইগুলো তো ডেলিকার রুটিন আমাদের কাছে। কিন্তু আমার চেম্বারের কাছে আসলে আমার শুনতে শুনতে আমার কানে দুকান পচে যাচ্ছে। আরে 34 বার, 35 বার, 32 বার অ্যাস্ট্রোলজার দেখানো লোক আসে আমার কাছে। হ্যাঁ, মানে এটা আমি অনেকে শুনি, প্লাস্টিক নিয়ে আসে, এত বড় মানে ভারী হয়ে গেছে প্রেসক্রিপশনে। তোমাকে তো বললাম কিভাবে, একটা অ্যাস্ট্রোলজারের 25টা, 18টা চেম্বার, তার ছবি আর চেম্বারের ছবি দিয়ে প্যাড করেছে। সেই প্যাডে তো সার্টিফিকেট দেয় না, অত বড় সার্টিফিকেট এত বড় বড় প্যাডে। আচ্ছা, এখানে আরেকটা আমি প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে ধরো 25 টাকারও চেম্বার আছে, সে যদি চেম্বারই করে তাহলে সে রেমেডি করে
রেমেডি করে, রেমেডিতে ওপরেই সে আছে, চেম্বার আর রেমেডি। রেমেডি না কিনলে তোমার রেমেডি চেক করে বলবে না। ও মানে আগে কিনতেই হবে তারপরে। হ্যাঁ, তুমি ওনার কাছে কিনলে সেটা একদম হিরের কাজ করবে, আর ওনার কাছে না কিনলে সেটা সঞ্চিপ হয়ে যাবে। ওকে, আচ্ছা। তা বলে কি আমি কি বেচি না রেমেডি? হ্যাঁ, 100 বার বেচি। আমি জীবনে কোনো ক্লায়েন্টকে আমি ফোর্স করে বলি না আমার কাছে মাদুলি নিতে হবে, আমার কাছে রেমেডি নিতে হবে, আমার কাছে তন্ত্রক্রিয়া করতে হবে। জীবনে কোনো ক্লায়েন্ট বলতে পারবে না। ক্লায়েন্ট আমাকে বললে তাহলেই আমি বলি, আমি জীবনে বলি না। এমন এমন অ্যাস্ট্রোলজার চেম্বার আছে, তুমি চেম্বার থেকে, স্যারের চেম্বার থেকে বেরালেই বাইরে রিসেপশনিস্ট দাঁড়িয়ে আছে, প্রেসক্রিপশনটা নেমে নিয়ে বলে এই রেমেডিগুলো দিয়ে দিচ্ছি। আমার ক্লায়েন্টরাই বলেছে, দেখো আমার সম্ভব না কোন লোকের অ্যাস্ট্রোলজারে গিয়ে চেম্বার ভিজিট করা। তারাই আমাকে বলেছে এরকম এরকম করে মানুষ আমার কাছে 1.5 লাখ নিয়েছে, 2 লাখ নিয়েছে। একটা মেয়ে, আমার ক্লায়েন্ট নয়, আমাকে ওই পডকাস্ট থেকে ফোন করেছে। মেয়ের মা, মেয়েটা ফোন করি, মেয়ের মাটা ফোন করেছে, ফোন করে বলছে ধীমান শাস্ত্রী বলছেন? তো আমি হ্যাঁ। বলছে আমার মেয়েকে অ্যাকচুয়ালি পেদে ধরেছিল, পেজ চালান হয় না, পেজ চালান ধরেছিল। আমি বললাম কোথায় ধরেছিল? বলছে পোগরাজের আংটিতে। আমি বলছি কোথায়? বলছে আমার মেয়ে একটা পোগরাজ পরতো, সেই আংটিতে। আমি বললাম ছাড়িয়েছেন? বলছে হ্যাঁ, ছাড়িয়ে পুড়িয়ে দিয়েছি। আমি বললাম আপনি কে পড়ালেন? বললাম না, আমি যেই তান্ত্রিক অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলাম, সে নাম বললো, সে বলেছে ওর মধ্যে আংটির মধ্যে 4টে পেত আছে লুকিয়ে, তো ওইটা পড়লেই পেতটা আবার ধরে নেবে। ওনাকে ছাড়িয়ে নিয়েছ। আমি বললাম কী করলেন? বললেন উনি বললেন যোগ্যতা দিয়ে দিয়েছি আংটিটা। আমি বললাম পোগরাজ সমেত পাথরটা? শোনো এবার কেসটা, পোগরাজ সমেত? বলছে হ্যাঁ, ওর মধ্যে তো পেত লুকিয়ে আছে দাদা। আপনি দেখলেন চোখে? বলছে না, উনি বোতলে করে আগে ধরেছে, ধরে ওই যোগ্যতা দিয়ে দিয়েছে। বলে আপনার সামনে? বলছে না না, আপনার সামনে। বললো মেয়েকে ছাড়িয়ে দেওয়ার পরে বললো আপনারা চলে যান, আমি পেতগুলোকে এবার পুড়িয়ে দেবো। তো আপনি কোথায় গেলেন? বললো আমরা হোটেলে চলে গেলাম। বললাম আংটিটা কোথায় গেল, সোনার আংটিটা? বলছে ও সোনার আংটিটা ওই পুড়িয়ে দিল, আংটি সমেত। বলছে হ্যাঁ। আমি বললাম কত টাকার দাম ছিল? বললো পাথরটা কিনেছিলাম ওই 1 লক্ষ টাকা না 1,30,000 টাকা দিয়ে, আর 4 গ্রাম মতন সোনা ছিল। তো আমি বললাম এখন পেত কি ধরছে আপনাকে? বলছে না না না, আর তো ওই বলেছে। তো আমি বললাম আমাকে ফোন করলেন কেন? বলছে ওই তো আমি তো আংটিটা তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে উনি বললেন পেত ফেত চলে গেছে, সব তো করে দিল, উনি তো আর ফেরত দিলেন না আংটিটা। তো ব্যাপারটা হচ্ছে আবারই তো মেয়েটা দেখছে আবার একটু ডিস্টার্ব হচ্ছে আবার। এমন তাকে বলুন। বলছে উনি 2 দিন হয়ে গেছে ফোন তুলছে না, তারপরে আমি মোবাইল ঘাটতে ঘাটতে আপনারটা এলো। মানে ভাবো কিভাবে মরিয়ে করেছে লোকটাকে, ভদ্রমহিলাটাকে। সোনার আংটিটাকে নিয়েছে ক্রিয়াটা করেছে। কি ক্রিয়া করেছে এই না, যোগ্য করে ওনাকে বলছে পেত হয়ে আছে, এর মধ্যে পেতগুলো আমি পোড়াবো। আংটির মধ্যে পেত লুকিয়ে থাকে। পোগরাচের আংটিটা 4 গ্রাম সোনাটা। হ্যাঁ, সে কিন্তু আমার কাছে ক্লায়েন্টও না, আমাকে জাস্ট ফোনের মধ্যে এসছে, জাস্ট আমাকে ফোনের মধ্যেই বলছে, আমাকে কোনোদিন দেখাতে পারছেনি আমার কাছে। মানে কোথায় চলে গেছে এইটাই তো, এরকম বহু ঘটনা আছে। আমি আজ বলছি বলে না, বহু অ্যাস্ট্রোলজার আছে, বহু ঘটনা বলছে, দেখবে তুমি শোনো, অন্য পডকাস্টেও শোনো। কেউ সঠিক কাজ করতে চায় না এখন, সবাই এখন শর্টকাটে বিজনেস, মানুষকে ঠকানোর পরেই মানুষ, দেখো মানুষ আছে প্রবলেমে। আমিও আজ প্রবলেমে নেই, তুমি কিভাবে জানলে? আমি তোমার স্টুডিওতে এসে বসে আছি। তাহলে প্রবলেম সবারই আছে, তার সলিউশন সবাই চায় তো। তাহলে আজ তো আমি অ্যাস্ট্রোলজার, এতগুলো আমি তো পড়ে আছি। আচ্ছা দাদা, একটা কথা আমাকে বলো, এই যে অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকদের যারা প্রপার অ্যাস্ট্রোলজার হয়, সেটা চেনার কি কোনো ওয়ে আছে? মানে মানুষ কি চিনতে পারে যে এরা ঠিক, এরা ভণ্ড নয়? আমি যতদিন ধরে অ্যাস্ট্রোলজি বা তান্ত্রিক, আমি আমারটা দিই, আমি লোকের বিষয়ে বলার জন্য আমি আসিনি, আমি আমারটাই বলি। আমি যতদিন ধরে অ্যাস্ট্রোলজি বা তান্ত্রিকের কাজ করি, হ্যাঁ, ততদিন আমাকে ভিডিও দেখেছো? আমি ফার্স্ট করেছি একটা ক্লায়েন্ট, আমি ফার্স্ট পডকাস্টে এসেছি, একটা ক্লায়েন্ট আমাকে করে দিয়েছিল। বলছে তুমি দাদা আপনি যান, আপনি গিয়ে বলুন জিনিসটা কীভাবে বাজারে চলে। আমি একটা পডকাস্ট করেছিলাম তারাপীঠ মহাশ্মশান নিয়ে, তুমি হয়তো দেখেছো কি না। হ্যাঁ, কোন চ্যানেলে আমি নাম বলছি না। হ্যাঁ, ওইটা ফার্স্ট আমি পডকাস্ট করেছি লাইভে, সেটাও তো আমার ক্লায়েন্ট করিয়ে দিয়েছে। আমি মিথ্য কথা বলতে ভালোবাসি না,
অন ক্যামেরা আমি বললাম আমার ক্লায়েন্ট এটা গিফট করেছে, সেই আমাকে প্রথম দেখায়, তারপর থেকে করতে করতে এরকম করি। কিন্তু দেখো জিনিসটা আমি বলছি না বাজারে সঠিক লোক নেই, 100% সঠিক লোকও আছে। মানুষের কি ভূত ধরে না? কিন্তু ভূত ছাড়িয়ে দিচ্ছে না মানুষ। সঠিক লোককে ধরতে হবে, সঠিক লোককে সঠিক জায়গা ধরতে হবে। মানে আমি সেটা বলছি যে এটা চেনার কি কোনো উপায় আছে? না চীনা যেন না, তুমি তো এখন সবাই এখন একটা প্রবলেম কি হয়, সবাই দেখবে এখন কিছু একটা দেখবে তুমি গুগল সার্চ করবে, নাহলে ইউটিউব সার্চ করবে। তুমি ভাবো না এখন অ্যাস্ট্রোলজারদের এই অবস্থা হচ্ছে, তুমি যা মতন একটা অ্যাপে তার রিডিং দিয়ে দেখাতে হচ্ছে, যা দেখাচ্ছে। আমাকে ক্লায়েন্ট এসে বলছে ওনার দেখেছেন গেলে এত রেটিং, তার মানে সেও যাও করে রেখেছে, মানে নিজের ব্যবসাটাকে তুলবে। আরে ব্যবসা কর না, ব্যবসা তো আছে ব্যবসা করার জন্য, মানে সার্চ করলে র্যাঙ্কিং এ আসবে, আগে আসবে, রেটিংটা আসছে। কারেক্ট। তার মানে কি ক্লায়েন্ট আমাকে বলছে দেওয়ার জন্য, এইভাবে চিন্তা ভাবনা করেছো? না না না, আমি কেন দেবো? আমি সারাদিন নিজে করতে পারি না, তুমি বিশ্বাস করবে না, আমি ক্লায়েন্ট ছেড়ে দিই। আমার বাড়ির লোক অসন্তুষ্ট হয়, বলে তোর শরীর খারাপ বলে কেউ থাকবে না। এটা কিন্তু ঠিক কথা। আমি 11টায় বসি, রাত্রি 1টা-1:30টার সময় বাড়ি ঢুকি, আমি চেম্বার করে আবার চেম্বারে যাই। আমি তোমায় বললাম না স্টুডিও করবো, স্টুডিও পরে আমার বাইরে মানে চেম্বারের বাইরে বসে থাকবে লোক, অন্তত 2 থেকে 3টে লোক তো বসে আছে, আমি জানি। আমি স্টুডিও করছি, ফোনটাকে ফ্লাইট মোড করে, সেটা তো আমার ফোন বাজবে, আমি বাইরে গিয়ে স্টুডিও বাইরে যখন যাবো তখন এত মেসেজ ঢুকবে। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো যেটা মানুষ খুব জানতে চায়, মানে আমি খুব জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে বান মারা, বশীকরণ, মারণ, উচ্চারণ, এই যে ক্রিয়াগুলো আছে, এই ক্রিয়াগুলো ছাড়িয়ে দেওয়া হলো, মানে শেষ করে দেওয়া হলো, এই কাটানো হলো এই ক্রিয়াগুলো। তারপরে যে তান্ত্রিক করছে, বা ধরো তুমি করেছো এই ক্রিয়াগুলো, যে কাটাচ্ছ আর কি, তুমি ভালো করছো, তোমার শরীরের উপর কি কোনো এফেক্ট পড়ে? 200% পড়ে, 200% পড়ে। আমার এই স্কিনের রোগ, আমার এই তন্ত্র কে, আমি অ্যাস্ট্রোলজি না, আমি তন্ত্র করার আগে আমার এইসব রোগ কোনো ছিল না। এগুলো আমার তন্ত্রতে জবের থেকে আমি ঢুকেছি, তন্ত্র থেকে জবের থেকে করি, আমার গুরুর সব এরকম রোগ। ও মানে এগুলো এফেক্ট পড়ে বলো? 100%। আমি যখন শ্মশান থেকে বাড়িতে যাই, মানে হোটেলে যাই, তখন আমার এই গরমকালে 3টে কম্বল লাগবে। 3টে কম্বল লাগবে? হ্যাঁ। মানে জ্বর আসবে নাকি? জ্বর আসে, পায়খানা হয়, বমি হয়, পায়খানা হয়, কিছু তা বলে কি আমি কিছু খাইও না। তুমি বিশ্বাস করবে না, আমি শ্মশান থেকে হোটেলে যাই, আমার 2টো ছেলে আছে, ওই 2টো ছেলে মানে আমার ভাইয়ের মতনই, ওরা দুজন জানে আমরা কি খাই। আমি একটা পাতিলেবু আর সাদা ভাত এইটুকুনি, ঠিক আছে, ওটা রেডি করে রেখে দিয়ে যায় ও। আচ্ছা। আমি চান করে উঠে ওটা খেয়েই আমি শুয়ে পড়ি। তুমি অমাবস্যা রাত্রিবেলা আমার ফোনে তুমি হোয়াটসঅ্যাপে অনলাইন দেখতে পারবে না। অন্যদিন আমি অনলাইনে কোনো না কোনো ক্লায়েন্টকে কোনো না কোনো বলছি, কিন্তু অমাবস্যার রাত্রিবেলা আমার বলাই থাকে অমাবস্যার রাত্রিরে, পরের দিন সকালবেলা আবার আমি রিপ্লাই করি। অমাবস্যার পরের দিন যেদিন আমার কাজ থাকে সেদিন রাত্রিরে তুমি আমার কোনোদিন 11টার পরে আর অনলাইন দেখতে পারবে না। এই এফেক্ট করবেই। আর তোমাকে এটাও বলি, যারা করছে এগুলো তো নেগেটিভ এনার্জি প্রয়োগ করে তোমার উপরে। নেগেটিভ এনার্জি যখনই আমরা পজিটিভ করিয়ে দিই, একটা জিনিসটাকে গাড়িটাকে নিউট্রাল করে দিলাম, তোমার কিন্তু 100% এফেক্ট করবে, সে যেই করে থাক, যেই তান্ত্রিক করে থাক। আচ্ছা, মানে যে খারাপ কাজটা করছে, হ্যাঁ একদম ব্যাকফায়ার হয়ে যাবে, একদম ব্যাকফায়ার হবে, 200% হবে, 100% আর 200% হবে। তুমি সঠিক কাজ করে থাকবে। তোমার যখন ক্ষতি হয়েছে তখন তুমি ছাড়িয়ে নিলে তোমার 200% ক্ষতি হবে, 100% আর 200% হবে। তোমাকে বলতে হবে না, হয়তো টাইমের অভাব, হয়তো 15 দিন হোক, 20 দিন হোক, 1 মাস হোক, 2 মাস হোক, কিন্তু তোমার হবেই। আচ্ছা, তোমার কি মনে হয়, তুমি তো এত ক্লায়েন্ট দেখো, তোমার তন্ত্রের এত ক্লায়েন্ট, অ্যাস্ট্রোলজির এত ক্লায়েন্ট, তোমার কি মনে হয় যে মানুষ কেন মানুষের ক্ষতি করে? এখন তো মানুষের ক্ষতি করাটা মানুষের একটা হয়ে গেছে নেসেসারি। মানে ও কেন পারছে, আমি কেন পারছি না, হ্যাঁ, রেষারেষি, হিংসা থেকে আসে। হিংসা, রেষারেষি। আজ তুমি একটা ধরো গাড়ি কিনেছো, হ্যাঁ, শুভঙ্কর এত বাচ্চা ছেলে, ও গাড়ি কিনে নিল, তারা ও কি করছে রে, কোথা থেকে টাকা পয়সা পাচ্ছে? এখন স্কুল লাইফের মধ্যে ঢুকে যাচ্ছে গো এগুলো, মানে এত ছোট হইতে ঢুকে হ্যাঁ, যাচ্ছে। 11 পরে তাদের মধ্যে এখন ঢুকে যাচ্ছে এইসব বশীকরণ এইসব কেস।
7-8 পড়ে তারা বশীকরণের কেস বলছে করতে দিতে, মানে মানে হাসি পায় আমার। কি বোঝে তারা বলো? হ্যাঁ, আরে মেয়েটার ভালো করে শরীর ওঠেনি, সেই এখন তার বয়ফ্রেন্ড না অন্যদিকে পালিয়ে যায়, বা স্কুলে হয়তো প্রথম প্রেম করছে, সে বশীকরণ করে নেয়। হ্যাঁ মানে কোনো না এখন এই তোমায় কি বললাম, সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াটা হয়ে গেছে এখন, যেরকম মানুষের উপকার হচ্ছে সেরকম অপকার হচ্ছে, জানো তো। ঠিক, আমাদের সময় একদম শেষের দিকে। ধীমানদা, শেষ করার আগে তোমাকে যেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে বলবো সেটা হচ্ছে যে এই পরিস্থিতির মধ্যে, এত হিংসা রেষারেষির মধ্যেও মানুষ কিভাবে ভালো থাকতে পারে? দেখো, মানুষ ভালো থাকার জন্যে আমি তোমায় রোজ বলছি হনুমানজির পুজো করতে। আচ্ছা, হনুমানজির পুজো করো, বেস্ট আমি উপায় বলছি, রোজ পুজো করো, হনুমান চালিসা শোনো, আর ঠাকুর দেবতার পুজো করলে তো বেস্ট। কিন্তু হনুমানজি না পারলেও হনুমানজি দেখো এখন তো সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন, হনুমান চালিসাটা শুনুক না। হ্যাঁ, মানে কানে শুনলেও অনেক। দেখো রেগুলার ঠাকুরের গান, তুমি ভেবে না গান শুনছো, তুমি সকালবেলা গান শুনতেই পারো, হ্যাঁ তুমি ওটা হনুমান চালিসাটাই শোনো না, ইউটিউব চালিয়ে হনুমান চালিসাটা শুনলেই তো তোমার এই হবে। রেগুলার শুনুক না হনুমান চালিসা। দেখো আমি বলবো না আদ্যাশ্রব পাঠ করতে, আমি কোনো বীজ মন্ত্র পাঠ করতে, দেখো এইগুলো সময় সাপেক্ষের ব্যাপার। হনুমান চালিসাটারও রোজই তুমি ইউটিউবে শুনতে পারো, এর মধ্যে বেস্ট রেমেডি। আর মঙ্গলবার করে পারলে হনুমানজির মন্দিরে যাও, শনি মঙ্গলবারে যাও, ঠিক আছে, শনি মঙ্গলবার করে যেতে পারো। আরেকবার রোজ সকালবেলায় তামার করে ঘটে জল দাও সূর্যদেবকে, অন্তত 2026 সালটা দিতে হবে না, হ্যাঁ রবির বছর হলে তুমি 200% দাও না, রোজ দাও, রবিবার বলেও দিতে হবে না, এভরিডে দাও, সময় থাকলে দাও। এবার মানুষের দেখো সময়ের তো ব্যাপার আছে, অনেকজন ভোর 4টের সময় অফিস যায়, কিছু যে ক্লায়েন্ট আছে বলে দাদা আমি ভোর 4টের সময় অফিস যাই, তো তার সম্ভাবনা, তার সূর্যই ওঠে যখন, কোথায় সূর্যদেবকে জল দেবে। যেটা যেটা পারবে সেটা করো, কিন্তু এইগুলো করতে পারো, এইগুলো করলে তুমি ন্যাচারালি ভালো থাকবে। এটা কোনো তো পয়সার ব্যাপার নেই, কোনো কিছু ব্যাপার নেই। হনুমান চালিসা হলো বেস্ট। আমি নিজের বাড়িতে নিজে রোজ সকালে শুনি, আমি তো তারামায়ের ভক্ত, আমি তারামায় দীক্ষিত, কিন্তু আমি হনুমান চালিসা রোজ সকালে শুনি। আমি দাঁত না মেজে উঠে হনুমান চালিসা শুনে আমি বাথরুমে যাই। আচ্ছা, এটা খুব ভালো, তুমি একটা টিপস বা রেমেডি যাই বলো তুমি আমাদের। দেখো আমি মানুষকে রেমেডি বা টিপস যেটা দিই, আমি ফ্রি এর জিনিস দিই। আমি বলি না এতটা এলাচ কিনে আনুন, কালকে 5টা তেজপাতা কিনে আনুন, এত জিনিস কিনে আনুন দশমামা থেকে, না, আমার যেটা দিয়ে হবে সেটাই বলবো। যে মানুষকে আমি পয়সা খরচা করে যে সব কাজ হয় সেটাও তো নয়, মানুষ তো অনেক লোক পয়সা খরচা করে কত বৃথা হচ্ছে। হ্যাঁ, মানে মানুষ চাইছে খরচা করতে, কিন্তু খরচা করেও কিছু নেট ফল জিরো। তাহলে আমি তো সেটা দেখতে হবে যেটা আমার ফ্রিতে হবে, কোনো খরচা নেই। মোবাইল সবার কাছে আছে, কোনো মোবাইল একটা নেই, মানুষের 2-3টে মোবাইল, তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল যে কোনো একটাতে শুনবে, বাস হয়ে যাবে। এর থেকে তো বড় রেমেডি কিছু নেই। ঠিক, আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয়। আপনারা যারা ধীমানদার সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, ধীমানদা বলে দিয়েছে কিভাবে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে হাই পাঠিয়ে বুকিং করতে হয়, এবং চেম্বারের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, নাম্বারও দেওয়া আছে। আপনাদের যাদের দরকার আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন। যদি না খুঁজে পান তাহলে দেখবেন গোসাই ঠাকুরের আড্ডার পেজে বা ইউটিউবে একটা নাম্বার দিয়ে আছে, সেই নম্বরে কল করলে আমরা গাইড করে দেবো আপনাকে। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আগের পর্বের মতন যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের ধীমানদার উদ্দেশ্যে, সেই প্রশ্ন কমেন্টে লিখবেন, আমরা পৌঁছে দেবো নেক্সট এপিসোডে আপনার কাছে সেই প্রশ্নের উত্তর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।